নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়। আমি মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। আমাদের আজকের এপিসোড প্রয়োগ ড্রেন প্রযুক্তি, ভবন সুরক্ষায় শক্তি। আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নির্মাণ শিল্পে প্রযুক্তির ছোঁয়া বদলে দিচ্ছে আমাদের চেনা পরিধিকে। আজ আমরা আলোচনা করব কিভাবে ড্রোন এবং ইউএভি প্রযুক্তি আমাদের পরিকাঠামো, বহুতল ভবন, ব্রিজ এবং ড্যামের সুরক্ষায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ল্যান্ড সার্ভিস, সব ক্ষেত্রেই ড্রোনের ভূমিকা এখন অনস্বীকার্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন বিশিষ্ট বিশেষজ্ঞ অতিথি। আসুন আলাপ করে নেওয়া যাক তাদের সঙ্গে। প্রথমেই আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সিভিল এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, নির্মাণ ও কাঠামো বিশেষজ্ঞ চন্দ্রচূড় ভট্টাচার্য। নির্মাণ প্রকৌশল, স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট, অবকাঠামো উন্নয়ন, ভবন মেরামত ও পুনর্বাসন এবং আধুনিক প্রকৌশল প্রযুক্তির প্রয়োগে তিনি সুদীর্ঘ সময় ধরে সফলভাবে কাজ করে চলেছেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় ও আইআইইএসটি শিবপুরের প্রাক্তনী এবং চার্টার্ড ইঞ্জিনিয়ার। ড্রোন ভিত্তিক স্ট্রাকচারাল হেলথ মনিটরিং, উচ্চ অট্টালিকা পরিদর্শন, ভবন মূল্যায়ন ও অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থাপনায় তার উদ্ভাবনী কাজ তাকে দেশের অন্যতম অগ্রণী প্রকৌশল পরামর্শদাতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আমাদের সঙ্গে আছেন সিই কনসালট্যান্টসের ইঞ্জিনিয়ারিং হেড বিদ্যুৎ নস্কর। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং একজন অভিজ্ঞ সিভিল ইঞ্জিনিয়ার। নির্মাণ প্রকৌশল ক্ষেত্রে তার 18 বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে গত 7 বছর ধরে তিনি ড্রোন ভিত্তিক স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট ও অবকাঠামো পরিদর্শন প্রযুক্তির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তিনি AMIE এবং MISNTর সদস্য এবং আধুনিক প্রযুক্তি নির্ভর নির্মাণ মূল্যায়ন, ভবন স্বাস্থ্য পর্যবেক্ষণ ও প্রকৌশল পরামর্শদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। আমাদের সঙ্গে আছেন সিই কনসালট্যান্টসের ড্রোন এরিয়াল ফটোগ্রাফি বিশেষজ্ঞ ও DGCA অনুমোদিত ড্রোন পাইলট শ্রী রাজেশ প্রসাদ। ড্রোন পরিচালনা, এরিয়াল ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে তার 10 বছরেরও অধিক বাস্তব অভিজ্ঞতা রয়েছে। উচ্চ অট্টালিকা, অবকাঠামো শিল্প প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রকৌশল প্রকল্পে ড্রোন জরিপ, পরিদর্শন এবং তথ্য সংগ্রহে তিনি দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন। আধুনিক ড্রোন প্রযুক্তির কার্যকর প্রয়োগের মাধ্যমে তিনি নির্ভুল তথ্য সংগ্রহ এবং ভিজুয়াল ডকুমেন্টেশনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এনাদের করা উল্লেখযোগ্য কাজগুলি হল ডায়মন্ড সিটি, করুণাময়ী, টালিগঞ্জ, আইডিয়াল রিজেন্সি, ঠাকুরপুকুর, পিয়ারলেস হোটেল, জওহরলাল নেহেরু রোড, ধর্মতলা, শিবনাথ শাস্ত্রী ভবন, ঢাকুরিয়া, বিকাশ ভবন, সল্টলেক, সেরিউ, নরেন্দ্রপুর, মণিকর্ণ, ভাইপার্স, শিপলা ইউনিট 1, রংপো, সিকিম, উডভিতা, ক্যানাল, ওয়েস্ট রোড ইত্যাদি। আপনাদের তিনজনকে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাই। আমরা আলোচনা পর্বে যাব, তবে তার আগে খুব ছোট্ট করে পরিচয় করিয়ে দেব ড্রোনের সঙ্গে। ব্যবহার শুরু হয় বিংশ শতাব্দীর মাঝামাঝির সময়, তবে বাণিজ্যিক খাতে ড্রোনের ব্যবহার দ্রুত বাড়তে শুরু করে 2010 সালের পর। 2013 থেকে 2015 সালের মধ্যে বিশ্বের বড় বড় নির্মাণ প্রতিষ্ঠানগুলি ড্রোনকে পরীক্ষামূলকভাবে কাজে লাগাতে শুরু করে। 2016 সালের পর থেকে আরো জনপ্রিয় হয়ে ওঠে ড্রোনের ব্যবহার। যে সমস্ত কাজে ড্রোন ব্যবহার করা হয়: স্থাপত্যের স্বাস্থ্য পরীক্ষা, সাইট সার্ভে, প্রজেক্ট মনিটরিং, 3D ম্যাপিং, নিরাপত্তা তদারকি। এসব কাজে ড্রোনের ব্যবহার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে বিশ্বের অধিকাংশ বড় নির্মাণ প্রকল্পে ড্রোন ব্যবহৃত হচ্ছে। নির্মাণ প্রকল্প শুরু হওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সাইট সার্ভে। এই কাজ আগে করতে সময় লাগতো বেশ কয়েকদিন, তবে বর্তমানে ড্রোন ব্যবহার করায় এই কাজ শেষ করা যায় মাত্র কয়েক ঘন্টায়। ড্রোন ব্যবহারের আরো একটি ভালো দিক হলো কম সময় এবং কম খরচে নির্ভুল তথ্য পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।
আমাদের সঙ্গে আজকে রয়েছেন তিনজন বিশেষজ্ঞ, আর অতি অবশ্যই পর্দার ওপার থেকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আপনারাও। আপনারাও আপনাদের প্রশ্ন ফোন করে জানান 0334526711 এবং 8100631286 নাম্বারে ফোন করে। আমরা সরাসরি এবার প্রশ্নোত্তর পর্বে যাব। প্রথমেই যাব চন্দ্রচূড়দার কাছে। স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট বলতে আমরা কি বুঝি? এই কাজে ড্রোন ব্যবহারের মূল উদ্দেশ্য কি? স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্ট, এটা আমরা খুব সহজেই তুলনা করতে পারি যে একটা মানুষের স্বাস্থ্য পরীক্ষা যেটা করা হয়, ডাক্তাররা যেটা করেন, ঠিক সেরকমই আমরা ইঞ্জিনিয়াররা যারা স্ট্রাকচারকে নিয়ে নাড়াচাড়া করি, তারা মানে স্ট্রাকচারের স্বাস্থ্য পরীক্ষা আমরা করি। এখন এই স্বাস্থ্য পরীক্ষা জন্য আমাদেরকে অনেক কিছু মেথড আছে। তার মধ্যে একটা মেথড হচ্ছে যে আমরা ভিজুয়াল ইন্সপেকশন করি। সেই ভিজুয়াল ইন্সপেকশন মানে চোখ দিয়ে পুরো বাড়িটাকে দেখা হয় এবং দেখার পরে আমরা অনেকগুলো ডিফেক্ট হয়তো দেখতে পাই। এবার আমাদের ক্ষেত্রে যখন দেখা যায় যে বাড়িটা অনেক উঁচু বাড়ি বা এমন কোনো ব্রিজ বা কোনো কিছু যখন আমরা স্বাস্থ্য পরীক্ষা করছি যেখানে ফিজিক্যালি গিয়ে পৌঁছানোটা আমাদের পক্ষে খুব কঠিন, সেইখানে আমরা অনেক সময় ড্রোনের সাহায্য নেই। যেখানে আমরা ফিজিক্যালি পৌঁছাতে পারছি না, হয়তো পৌঁছাতে গেলে স্ক্যাফোল্ডিং লাগবে বা দেখা যাচ্ছে যে আমাদেরকে হয়তো মানে ভাড়া তৈরি করে উঠতে হবে অথবা ওপর থেকে হয়তো কোনোভাবে ঝুলে নামতে হবে, সেটা রিস্কিও ব্যাপার বটে। তো সেইগুলোকে আমরা অ্যাভয়েড করার জন্য আমরা ড্রোনের ব্যবহার করি এবং ড্রোন খুব কাছ থেকে গিয়ে যে কোনো অ্যাঙ্গেল থেকে এবং যে কোনো জায়গা থেকে গিয়ে ছবিগুলো আমাদেরকে তুলে দিতে পারে। তো এটা আমাদের স্বাস্থ্য পরীক্ষার একটা উপকরণ হিসেবে আমরা খুবই ব্যবহার করছি আজকাল ড্রোনকে। কিন্তু আমাদের বাড়ির স্বাস্থ্য পরীক্ষার যে পার্টটা, সেটা কিন্তু মূলত আমাদের দেখতে হয় যে বাড়িটা এই মুহূর্তে কেমন কন্ডিশনে আছে। এবং কেমন কন্ডিশনে আছে বলতে গেলে সবচেয়ে বেশি যেটা হয় যে বাড়ির কিছু সিমটম আমরা দেখি, যেমন ক্র্যাক এসছে কিনা, কোনো জায়গা থেকে কংক্রিট খুলে পড়ে যাচ্ছে কিনা, কোনো জায়গায় রডটা এক্সপোজড হয়ে গেছে কিনা, কিংবা কোনো জায়গাতে ড্যাম্পের একটা বিশাল প্যাচ দেখা যাচ্ছে কিনা, কোনো জায়গায় গাছ হয়েছে কিনা। এইগুলো আমরা চোখেও যেমন দেখার চেষ্টা করি, তেমনি অনেক উঁচু বাড়ির ক্ষেত্রে বা যেগুলো বললাম রিমোট জায়গায় যেসব জায়গাগুলো আছে সেখানে পৌঁছাতে গেলে ড্রোনের মাধ্যমেও আমরা এটা দেখতে পাই। বেশ, আমরা এই বিষয়ে বিশদ আলোচনায় আসছি, তবে তার আগে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের একজন দর্শক, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম শিবানী চ্যাটার্জি। কোথা থেকে বলছেন? আমি সিথির মোড় থেকে বলছি। আপনার প্রশ্ন? ড্রোন ইন্সপেকশন রিপোর্ট কতটা নির্ভরযোগ্য? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। যেখানে আমরা ছিলাম সেখান থেকে আবার শুরু করি। হ্যাঁ, এবার দেখা গেলো এই যে প্রবলেমগুলো আমরা বললাম, সেই প্রবলেমগুলো একটা বাড়ির মানে বড় স্ট্রাকচারের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এগুলো দেখা যায়। তারপর যেসব জায়গায় যেমন ছাদের ওপরে অনেক সময় জল দাঁড়িয়ে আছে, আমরা হয়তো নিচ থেকে দেখতেই পাচ্ছি না। মানে আমি যেটা বলছি হয়তো চিলেকোঠা বা যেটাকে আমরা মামটি রুম বলি বা লিফট মেশিন রুমের ছাদে যেখানে ওঠা হয়তো খুব কঠিন, সেসব জায়গাগুলো কিন্তু ড্রোনের মাধ্যমে আমরা ইন্সপেকশন করতে পারি। তো এই যে আমরা দেখলাম যে বাড়িতে এই প্রবলেমগুলো আছে, সেগুলো আমরা এবার কিভাবে সেটাকে মিটিগেট করা যাবে, মানে সেটাকে কিভাবে সারানো হবে এবং কি পদ্ধতিতে সারানো হবে, এটা আমরা বলে দিই। তার সঙ্গে আরও বেশি যখন ডিটেল মানে অডিটের পার্টে যখন যাই, তখন বাড়িটার স্ট্রাকচার মানে কি অবস্থা এখন আছে সেটা যেমন আমরা দেখলাম, আর স্ট্রাকচারটা ঠিকমতো থাকতে গেলে সেটার যে ডিজাইনটা ঠিকমতো চেক করা, সেটাও আমরা অনেক সময় করি। এই পুরো জিনিসটা মিলেই কিন্তু আমরা হেলথ অ্যাসেসমেন্টের পার্টটা করছি এবং হেলথ অ্যাসেসমেন্টের একটা টুল হিসেবে অবশ্যই আমরা ড্রোনকে খুব ভালোভাবে ইউজ করছি এবং খুব ভালো ফলও পাচ্ছি। এটা যে শুধু রিমোট জায়গায় আমাদের পৌঁছে দিচ্ছে তা নয়, অ্যাজ ওয়েল অ্যাজ টাইমটাও আমার অনেক কম লাগছে। মানে আমাকে যদি একটা ভাড়া তৈরি করতে হয় কোনো বাড়ি ইন্সপেকশন করতে গেলে, তাহলে ভাড়া করতেই যেখানে 2-3 দিন লেগে যাবে, সেখানে আমরা 1 ঘন্টার মধ্যে ইন্সপেকশনটা শেষই করে দিতে পারছি। তো এটা আমাদের কাছে খুবই একটা ভালো মানে টুলস হিসেবে আমরা এটাকে ইউজ করছি বারবার। বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? আমাদের কথা শোনা যাচ্ছে?
হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনার নাম? বিক্রমজিৎ নস্কর, আপনি কোথা থেকে বলছেন? দক্ষিণ বারাসাত থেকে বলছি। আপনার প্রশ্ন? ড্রোন কি নির্মাণ প্রকল্পে নিরাপত্তা বাড়াতে সাহায্য করে? আর একবার বলবেন প্রশ্নটা? ড্রোন কি নির্মাণ প্রকল্পে নিরাপত্তা বাড়াতে সাহায্য করে? ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমি পরবর্তী প্রশ্ন নিয়ে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি আরও একজন, শ্রী বিদ্যুৎ নস্কর। তিনি সিই কনসালটেন্সির ইঞ্জিনিয়ারিং হেড। তার কাছে যাব। বিদ্যুৎবাবু, স্ট্রাকচারাল হেলথ অ্যাসেসমেন্টে প্রচলিত ইন্সপেকশন পদ্ধতির তুলনায় ড্রোনের সুবিধা কী? ড্রোন ব্যবহারে কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে? অ্যাকচুয়ালি যখন আমরা ড্রোন দিয়ে সার্ভে করছি, ম্যানুয়াল সার্ভে করলে কি হয়, একটা মানুষ সে একটা 10 ফুট বা 20 ফুট হাইটে একটা জিনিসকে দেখতে পাচ্ছে, বা 2 স্টোরিড বা 4 স্টোরিড বিল্ডিংকে আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। কিন্তু যখন আমরা একটা ড্রোন দিয়ে আমরা সার্ভে করছি, সেটা আপনার অনেক উঁচুতে গিয়ে বা 10 তলা বা 20 তলার উপরে গিয়ে সে তার ফটো ক্যাপচার করে আনছে। এবার সেই হাই রাইসে কোথায় একটা ক্র্যাক বা কোথাও একটা আপনার এক্সপোজ রিনফোর্সমেন্ট হয়েছে, সেটা তো আমার একদম গ্রাউন্ড থেকে বোঝা সম্ভব নয় একজন মানুষের ক্ষেত্রে। আমরা ড্রোন দিয়ে যখন স্ট্রাকচারাল হেলথ মানে অ্যাসেসমেন্টটা করছি, সেখানে আমরা ড্রোনটাকে ফটোগ্রাফিক্যাল কাজে ব্যবহার করছি। হাই রাইসে আমরা কি করছি, ড্রোন দিয়ে ঠিক এক্স্যাক্ট আপনার ফ্লোর ওয়াইজ সেই ছবিটাকে আমরা তুলে আনছি, এবং এনে আমরা কম্পিউটারে ফেলে দেখে নিতে পারছি যে সেটা মানে যদি একটা ক্র্যাক থাকে, সেই ক্র্যাকটা এক্স্যাক্টলি কী ক্র্যাক হয়েছে এবং ক্র্যাকটের ডেপটাও কত হয়েছে। আর আপনি ঝুঁকির যেটা কথা বলছেন, সেটা হচ্ছে ধরুন প্রচণ্ড যদি হাওয়া হয় বা বৃষ্টির সময় বা একটা ন্যারো স্পেসে, যদি খুব ন্যারো স্পেস থাকে, সেখানে ড্রোন উঠতে একটু সমস্যা হয়। বেশ, আমি আবার আসবো প্রশ্নোত্তর পর্বে। তবে ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের দর্শক আবার উপস্থিত হয়েছেন, কথা বলে নেব তাদের সাথে। নমস্কার, আপনার নাম? पंखुरी साहा। আর একবার? पंखुरी साहा। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি কাউচিপুর থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, ড্রোনের মাধ্যমে কি প্রোগ্রেস মনিটরিং পর্যবেক্ষণ করা যায়? বেশ, ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নিই। নমস্কার, আপনার নাম? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবার আলোচনায় ফিরে যাই। আমি এরপরে যাব আমাদের আজকের যিনি ড্রোন বিশেষজ্ঞ রয়েছেন, রাজেশ প্রসাদ, তার কাছে। ড্রোন অপারেশনে কি কি সেফটি প্রোটোকল মানতে হয়? খারাপ আবহাওয়ায় ড্রোন ব্যবহার করা কতটা নিরাপদ? ড্রোন উড়ানোর আগে আমাকে লোকেশন জানতে হবে, কী লোকেশনে ড্রোন ফ্লাই করছি। আশেপাশে কোনো রেড জোন আছে কিনা, যেমন আর্মি ক্যাম্প হয়ে গেল, আমাদের ব্রিজ হয়ে গেল, তারপরে আমাদের এয়ারপোর্ট আছে কি না, এগুলো আগে আমাদেরকে ফ্লাই করার আগে জানতে হবে যে কোন জোনে আমরা রয়েছি। তার আগে ফ্লাই করার পর ব্যাটারি চেক আপ আছে, ব্যাটারি কতটা পাওয়ার আছে, ব্লেড পপুলার কতটা ঠিক লাগানো হয়েছে কি না, জিপিএস প্রবলেমটা ঠিক আছে কি না, প্রপার হোম পয়েন্ট নিয়েছে কি না। ফ্লাই করার পর আবার 120 মিটার রেড জোনের মধ্যে পড়ে আকাশের উপরে, ওটা যেন আমরা না ভেঙে আগে চলে যাই। তারপরে মনিটর আমাদের কন্ট্রোলের সময় সব সময় দেখা যাবে, ও ডিটেক্ট করবে যদি আমরা কোনো আউট অফ কন্ট্রোল যাই, এরিয়ার বাইরে যাই, তো ডিটেক্ট করবে। তার বাইরে না যাওয়াটাই বেটার। আর কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়, তাহলে হোম টু পয়েন্ট অফ হোম, যেটা রিটার্ন টু হোম আমরা বলি, ওটা যেন প্রপার জানা দরকার যে কোনো কারণে যদি ড্রোন ডিসকানেক্ট হয়ে যায় রিমোট কন্ট্রোল থেকে, তো ওটা অবশ্যই জানা দরকার যে কী করে আমরা রিটার্ন টু হোম আনতে পারি ড্রোনটাকে। এগুলো মেন দরকার ড্রোনের ক্ষেত্রে, ফ্লাই করার আগে এটা দরকার। বেশ, আমাদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু আমাদের আরও একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনার নাম? সাগর সর্দার। আপনার প্রশ্ন? টানেল বা আন্ডারগ্রাউন্ড
স্ট্রাকচারাল পরিদর্শনে ড্রোনের ব্যবহার কতটা সম্ভব? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। এবার একটু দর্শকদের প্রশ্নে যাই। ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে আমাদের একজন দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, সঞ্জয় মণ্ডল, এবং আরও একজন দর্শক এক্ষুনি ফোনে প্রশ্ন করেছেন, তিনি তক্ষরী সাহা সাউথ সিটি থেকে, যে ড্রোনের ব্যবহারের ক্ষেত্রে বা বিভিন্ন প্রজেক্টে ড্রোনের যখন ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে ঝুঁকি কী কী থাকছে? ড্রোনের ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকি মানে প্রজেক্টের ক্ষেত্রে ঝুঁকিটা না ড্রোনের ক্ষেত্রে ঝুঁকি, এটা আমাদের বুঝতে হবে। ড্রোনের ঝুঁকি অলরেডি আমাদের কিছুটা বললো, যে ড্রোন যদি দেখা যায় যে খুব খারাপ আবহাওয়া হচ্ছে তখন ড্রোন উড়ানোটা খুব মুশকিল। যদি দেখা যায় যে সেইখানে জিপিএসটা খুব উইক আছে বা অনেক অন্যান্য, ওয়েদার রিপোর্টটা একটু জেনে নিতে হবে আগে থেকে ফ্লাইট করার আগে। তো সেইটা আমাদেরকে দেখতে হবে ওটা জিপিএসটা important ঠিক মতোভাবে ধরছে কিনা। তার সঙ্গে আরেকটা জিনিস আমাদের দেখতে হবে যে আমাদের আশেপাশে যেমন ধরা যায় ইলেকট্রিকের কোনো তার গেছে বা কেবল নেটওয়ার্ক গেছে, সেইগুলোকে বুঝে, অনেক সময় ঘুড়ির সুতোতেও ড্রোন আটকে যেতে পারে, তো সেইগুলো আমাদের একটু নজর রাখতে হবে। গাছপালা যদি থাকে তাহলে গাছপালাগুলোকেও আমাদেরকে সাবধানে মানে ইয়ে করে চলতে হবে যাতে তাতে ড্রোনটা আটকে না যায়। তো এখানে যিনি অভিজ্ঞ পাইলট থাকেন তিনি পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করেন, এবং ওনার হেল্পারও একজন থাকে, সে সবসময় ড্রোনের দিকে নজর রাখে যে ড্রোনটা মানে তার ক্যাপাসিটির বাইরে কোনোভাবে চলে যাচ্ছে কিনা। তো ঝুঁকি বলতে গেলে এটাই। আর উনি অলরেডি বলেছেন যে ব্যাটারিটা, এটা একটা খুব ভাইটাল ইয়ে, যে একটা ব্যাটারি চার্জ হওয়ার পরে একটা ড্রোন 25-30 মিনিট ম্যাক্সিমাম 20 থেকে 25 মিনিট উঠতে পারে। তো আমি যদি মানে তার থেকে বেশি ওড়াতে যাই তাহলে কিন্তু ব্যাটারি কমে যেতে পারে। যেটা আমাদের মনিটরে সবসময় ডিটেক্ট করবে, কোনো কারণে ড্রোনের যে প্রবলেম ক্রিয়েট করবে সেটা মনিটরে আমরা দেখতে পাবো, সেটা যেন অ্যাভয়েড না করি আমরা, মানে ওর বাইরে না যাই। ব্যাটারি সিগন্যাল দিচ্ছে তো ব্যাটারি রিটার্ন টু হোম অটোমেটিক হয়ে যাবে, তার জন্য রিটার্ন টু হোম হওয়ার আগে আমরা ল্যান্ড করে দিই। আর অন্য দিকে থেকে যদি আমরা বলি, যেমন যেখানে খুব ঝুঁকিপূর্ণ জায়গায় কাজ হচ্ছে সেইখানে ড্রোন কিন্তু আমাদের সবসময় গাইড করবে যে এখানে যাওয়া উচিত কি উচিত না। যেমন ধরা যাক একটা খনিতে আমাদের কাজ হচ্ছে, হয়তো সেখানে এক্সপ্লোসিভ রাখা আছে, তো ওই অঞ্চলে কেউ ঢুকে পড়ছে কিনা সেটা আমরা ড্রোন মনিটরিংয়ের মাধ্যমে দেখতে পারি। সিকিউরিটি আমাদের যে বড় কনস্ট্রাকশন সাইট হয় যেখানে অনেক সময় মাল ডাম্পিং হচ্ছে, খুব বড় বড় মানে ইয়েগুলো মেশিনারিগুলো চলছে, সেই পথে কেউ অসাবধানে চলে আসছে কিনা, এই জায়গাগুলো কিন্তু আমরা ড্রোনের মাধ্যমে দেখতে পারি। কেউ কোনো পাঁচিলের ধারে চলে আসছে কিনা কাজ করার সময়। তো পুরো ড্রোন মনিটরিং যখন হয় তখন আমরা সবসময় যারা কাজ করছে লেবারদের সেফটি সিকিউরিটির দিকে নজর রাখতে পারি যাতে তাদের ঝুঁকিটা কম হয়। একদমই। আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের আরেকজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম কুন্তল ঘোষ, কোথা থেকে বলছেন? বেহালা থেকে। আপনার প্রশ্ন? উইন্ড টারবাইন ইন্সপেকশনে ড্রোন কতটা কার্যকর? আর একবার? উইন্ড টারবাইন ইন্সপেকশনে ড্রোন কতটা কার্যকর? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আবার একটা প্রশ্নে যাই। আমাদের বিল্ডিং ইন্সপেকশন নিয়ে বেশ কিছু প্রশ্ন এসছে। আমাদের দর্শক রনিত সরকার চুচুড়া থেকে, তিনি হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছিলেন যে বিল্ডিং ইন্সপেকশনে ড্রোন কতটা উপযোগী। আবার আমাদের আরও একজন দর্শক শিবানী চ্যাটার্জি, তিনি সিথির মোড় থেকে ফোন করেছিলেন একটু আগেই, তিনি প্রশ্ন রেখেছিলেন যে ড্রোন ইন্সপেকশন রিপোর্ট কতটা প্রয়োজনীয়। এই বিষয়টা নিয়ে যদি একটু গুছিয়ে বলা যায়। ড্রোন ইন্সপেকশন রিপোর্ট, ড্রোন বেসিক্যালি আপনার ফটোগ্রাফি করছে আমাদের হেলথ অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। আমরা চোখে দেখে আই এস্টিমেশন করে বা বাইনাকুলার দিয়ে একটা হাই রাইজের যতটা না কাছ থেকে আমরা আমাদের ডিফেক্টটাকে দেখতে পারবো, সেই ক্ষেত্রে আমরা তো একটা ড্রোন যদি ব্যবহার করি আমরা ডিফেক্টটার খুব কাছে যেতে পারবো। কাছে গিয়ে আমরা সেই ডিফেক্টটার কী ধরনের ডিফেক্ট সেইটা আমরা জেনে নিতে পারবো। সেই ক্ষেত্রে ড্রোনের যে রিপোর্টটা সেটা অত্যন্ত অথেন্টিক। বেশ, আরও একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন বিক্রমজিৎ নস্কর, দক্ষিণ বারাসাত থেকে। তিনি প্রশ্ন করেছেন একটু আগে, যেটা নিয়ে কথা হলো অলরেডি কিছুটা হয়তো, তিনি আবার প্রশ্ন করেছেন যে ড্রোনকে নির্মাণ প্রকল্পে নিরাপত্তা দেয়, কতটা নিরাপত্তা দেয়? এটা অলরেডি আমরা অনেকটাই আলোচনা করেছি। তো নিরাপত্তা নির্মাণ তো অনেক রকম হয়। একটা হচ্ছে যে নতুন কনস্ট্রাকশন হচ্ছে, নতুন কনস্ট্রাকশন যেখানে হয় সেখানে সবসময়ই আমাদেরকে অনেক রকম
বাস্তব পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হয়, যেগুলো অনেকগুলোই অ্যালার্মিং আছে, তো সেগুলোর থেকে যাতে সাবধানে থাকতে পারি সেগুলো দেয়। আর অনেক সময় আমরা পুরনো বাড়ির মানে কনস্ট্রাকশনকে আমরা স্ট্রেনদেন করতে যাই বা পুরনো বাড়ির রিপেয়ারিংয়ে যাই, সেখানেও বিশেষত হাইরাইজে যখন কাজ হয় সবসময় সেটা বিপদসংকুল। আমরা সেটা ভাড়া বেঁধেই করি, ঝুলেই করি, আর যেভাবেই করি, তো সেইগুলোর দিকে নজর রাখা, যে সেফটি মেজারগুলো, যেমন একজন ধরুন ভাড়া বেঁধেই কাজ হচ্ছে, কিন্তু তার যে সেফটি মেজার মানে হেলমেট পরেছে কি না, তার যে বেঁধে রাখার কথা যে সেগুলো সে ব্যবহার করছে কি না, তারপর তার পায়ে জুতো আছে কি না, এই সব নজর আমরা রাখতে পারি ড্রোনের মাধ্যমে। তো ড্রোন আমাদের সেফটি মেজারের একটা বড় মানে হাতিয়ার, যেখান থেকে আমরা সবসময় নজর রাখতে পারি যে সব সেফটি যে প্রোটোকলগুলো সেগুলো মানা হচ্ছে কি না। তো এইগুলো আমাদের পক্ষে সুবিধা হয় অনেক, এবং কর্মচারীরাও ভয় থাকে। মেশিন যেটি ড্রোন আছে তা সে জানে, খুব স্বাভাবিকভাবেই সে একটা নিজের চিন্তাভাবনার মধ্যে থাকে যে আমাকে কিন্তু ধরে ফেলবে, যেটা অনেক ওপরে থাকলে আমরা নিচ থেকে হয়তো দেখতেই পাচ্ছি না যে সেফটি বেল্টটা সে পড়েছে কিনা, কিন্তু ড্রোনটা তো কাছে গিয়ে দেখে নেবে যে সেফটি বেল্টটা পড়েছে কিনা। এবং মিস্ত্রিদের অদ্ভুতভাবে একটা থাকে যে সেফটি বেল্ট সে পড়তে চায় না, প্রপার যে মানে ইয়েগুলো সে অনেক সময় মানে ব্যবহারই করতে চায় না, কারণ এর অস্বস্তি হয় তার সবসময় কাজ করতে, হাত পাগুলো ছাড়া থাকলে তাদের একটু স্বাভাবিকভাবেই হ্যাঁ। তো সেগুলো আমরা দেখতে পাই আগে থেকেই, এবং যদি বুঝতে পারি যে কোনো রকম প্রবলেম হতে যাচ্ছে, তো সেখানে ড্রোন অনেক হেল্প করে। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতাও দেখা গেছে যে ড্রোন থাকলে ইভেন এই যে গতকালকের যে অত বড় একটা ইনসিডেন্ট ঘটলো, ইনসিডেন্টটা ঘটার পরে যখন ঘটে তো গেছে তখন তো আর কিছু করার নেই, কিন্তু ঘটার পরে কোনো মানুষ বেঁচে আছে কিনা, কী অবস্থায় আছে, এগুলো ড্রোন দিয়ে যদি সার্ভে করা যায়, তাহলে একটা মানুষ ওখানে গিয়ে যতটা বিপদে পড়তে পারে সে একটু দূর থেকে ড্রোন দিয়ে সার্ভে করলে অনেক সহজে পুরো জায়গার পিকচারটা পাওয়া যাচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা প্ল্যানিং করতে পারি। যেমন গতকালকে যে প্ল্যানিংটা হয়েছিল, আমি নিজেও একবার সাইটে গেছিলাম, ঘটনাটার পরশুদিন বোধহয় ঘটনাটা ঘটেছিল, পরশুদিন ঘটলো, তো আমি গেছিলাম একবার সাইটে। কী টাইপের ক্রেন নিয়ে আসতে হবে, মানে আমার যে প্রিলিমিনারি যে পুরো জিনিসটাকে একটা প্ল্যানিং করার জন্য ড্রোন থেকে যদি ছবিটা যায়, কারণ যারা এক্সপার্ট থাকে তাদের সবার পক্ষে তো গিয়ে ওখানে পৌঁছানো সম্ভব হয় না, তো সেখানে আমাদের যারা এক্সপার্ট এবং যারা ডিসিশন মেকার তাদের কাছে যদি রিয়েল ছবিটাকে আমরা তুলে ধরতে পারি যে দিস ইজ দ্য ফটোগ্রাফ, এবং সেটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই পারবো। যেই মুহূর্তে ড্রোনে ছবি তোলা হচ্ছে সেটা আমরা যেখানে বসে ডিসিশনটা হচ্ছে সেখানে আমরা পাঠিয়ে দিতে পারবো। তো সেই দিক থেকে আমাদের অনেক সুবিধা ড্রোন থাকলে। বেশ, আলোচনা অনেক দূর এগিয়েছে, তবে আজকের এপিসোডে কিন্তু আমাদের দর্শকদের জন্য একটা অন্যরকম চমক আছে, সেটা নিয়ে আসবো, আর তার সঙ্গে একটা বিশেষ ঘোষণা আছে আলোচনা শেষে, সেটা নিয়েও আসবো। তবে তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। দেখছেন ওঙ্কার বাংলায় স্মার্ট নির্মাণ, সঙ্গে চন্দ্রচূড়, আমি মিহিকা রয়েছি আপনাদের সাথে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন সি কনসালটেন্সের কর্ণধার চন্দ্রচূড় ভট্টাচার্য, রয়েছেন সি কনসালটেন্সের ইঞ্জিনিয়ারিং হেড বিদ্যুৎ নস্কর, এবং সিই কনসালটেন্সের ড্রোন এরিয়াল ফটোগ্রাফি বিশেষজ্ঞ এবং ডিজিসিএ অনুমোদিত ড্রোন পাইলট শ্রী রাজেশ প্রসাদ। আচ্ছা, আমাদের বলেছিলাম যে আমরা আজকে একটা বিশেষ চমক রেখেছি আজকের এই এপিসোডের জন্য, তো সেই চমকটার দিকে আগে যাই। আমি রাজেশবাবুকে অনুরোধ করব একটু দর্শকদের যদি ড্রোনের কাজ কিভাবে হয় একটু দেখানো যায় এবং একটু বলা যায় এটা নিয়ে। ফ্লাই করি। যেটা বলি, এই ড্রোনটা আমরা ইনডোরে ইউজ করতে পারি। আমাদের বড় কোনো ফ্ল্যাটের ভিতরে যদি আমাদের যেরকম ভিতরে আমরা চেক আপ করি, মানে ড্যাম্প, লিকেজ, ক্র্যাক, এগুলো ইনডোর দিয়ে করতে পারি আমরা এটা দিয়ে। ইনডোরে কি ডাক্টে নামতে পারে এটা? হ্যাঁ, আচ্ছা, তো লো লেভেল অবধি যেতে পারবে। খুবই কার্যকরী, খুবই কার্যকরী। আর একটা যে ড্রোনটা রয়েছে এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করি আমরা? এটা ম্যাডাম এটা আউটডোরের জন্য বেটার, এটা ওপেন পপুলার আছে তো এটা আউটডোর জন্য বেটার।
বেশ, যাই হোক, এই ড্রোন নিয়ে এত আলোচনা যখন হচ্ছে তখন লাইভে একটুখানি যখন বিশেষজ্ঞ নিজে হাতে করে জিনিসটা দেখান এবং বুঝিয়ে দেন, সেটা বোধহয় একটা আলাদাই মাত্রা যোগ করে। আচ্ছা, দর্শকদের কাছ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসে জড়ো হয়েছে। আমরা আলোচনা করছিলাম যে ড্রোন কিভাবে কতটা কাজ করছে, ওই প্রসঙ্গেই আমাদের আরও একজন দর্শক সাগর সর্দার পাটুলি থেকে প্রশ্ন রেখেছেন, আন্ডারগ্রাউন্ড কাজে ড্রোন কতটা হেল্পফুল। কিছুটা এই নিয়ে আমরা আলোচনা করেছি, এটা যদি আরেকটু বলা যায়। আন্ডারগ্রাউন্ডের কাজে স্পেশাল টাইপের একটু ড্রোন লাগবে, কারণ আমাদের জিপিএসের যে সিস্টেমটা সেটা যদি আমরা টানেল বা কিছুর মধ্যে কিছুটা চলে যাই তখন তো খুব একটা কাজ করছে না। কাজে আমাদের স্পেশাল টাইপের ড্রোন লাগবে যেগুলো মূলত মানে জিপিএস নির্ভর নয়। এই টাইপের ড্রোন দিয়ে আমাদেরকে তুলতে হবে, তুলতে তো হবেই ছবি, কারণ একটা টানেল বিশাল বড় পাহাড়ে, যেমন এখন কাজ চলছে সিকিমে, আমাদের শিলিগুড়ি থেকে সিকিম অব্দি রংপুর অব্দি টানেল হচ্ছে, সেখানে কোথায় কী অবস্থা আছে, কি আছে না আছে, বাইরে এবং ভেতরে দুই জায়গারই ছবি কনস্ট্যান্ট তোলা হচ্ছে। সেখানে আমরা আর্টিকেল ড্রোন ইউজ করতে পারি, যেখানে জিপিএস এর প্রবলেম খুবই কম হয়। আর ওটা বেস্ট মানে স্ট্রাকচারাল হেলথ বা যেরকম টানেল হয়ে গেল, ব্রিজ হয়ে গেল, রোড হয়ে গেল, সেন্সারযুক্ত ড্রোন আর কি, ওগুলো আমরা ইউজ করতে পারি। বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু আমাদের দর্শক আবার উপস্থিত হয়েছেন, তাদের সাথে একে একে কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আপনার নাম? আমার নাম সুদীপ্ত সর্দার, কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে। আপনার প্রশ্ন? রেলওয়ে ব্রিজ ও ট্র্যাক পর্যবেক্ষণে ড্রোন কিভাবে ব্যবহার করা হয়? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তার সাথেও কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? নমস্কার, আমি নিউ টাউন থেকে রোহিত বলছিলাম। আপনার পুরো নাম? নিউ টাউন থেকে রোহিত সামন্ত বলছিলাম। বেশ, আপনার প্রশ্ন? আমি ছোট্ট করে জানতে চাইছিলাম যে অবকাঠামো ব্যবস্থাপনায় ড্রোন প্রযুক্তির ভবিষ্যতের সম্ভাবনা কি? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের বিশেষজ্ঞরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, এক্ষুনি যে প্রশ্নটা এলো এই রিলেটেড কিন্তু প্রশ্ন প্রচুর এসছে। আমাদের আরও একজন দর্শক হরিপদ নস্কর, তিনিও প্রশ্ন রেখেছিলেন যে ভারতে যে ড্রোনের ব্যবহার চলছে সেটা কোন দিকে যাচ্ছে এবং এর ভবিষ্যৎ কি। আর এখানেও ঠিক রোহিত সামন্ত কিছুটা সেই কাছাকাছি প্রশ্ন রেখেছেন, নিউ টাউন থেকে রোহিত সামন্ত, যে অবকাঠামো নির্মাণে ড্রোনের ব্যবহার ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে বা কতটা হেল্পফুল আরও হতে চলেছে, এই নিয়ে যদি একটু বলা যায়। ভারতে যখন প্রথম ড্রোন আমরা শুরু হয় ব্যবহারটা, সেটা হচ্ছে আপনার পিকচার মানে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মিলিটারি প্রথম ব্যবহার করতো, কিন্তু আস্তে আস্তে যত দিন যাচ্ছে এটা 2010-এর পর থেকে 2010-এর পর থেকে সেটা পাবলিসিটি জাদা হয়েছে। সার্ভের কাজে ব্যবহার হচ্ছে বা কৃষি ক্ষেত্রেও ড্রোনকে ব্যবহার করা হচ্ছে। বেশ, আচ্ছা, আমাদের সঙ্গে কিন্তু আমাদের আরও একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম শুভ্রদীপ দাস। কোথা থেকে বলছেন? ঠাকুরপুকুর থেকে। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হলো, ড্রোন টেকনোলজিতে যদি এআই আর মেশিন লার্নিং যদি অ্যাড করা হয় তাহলে ফিউচারে কি ডেভেলপমেন্ট হতে পারে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, একটু আগে আর একটা প্রশ্ন এসছে আমাদের দর্শকদের তরফ থেকে, সুদীপ্ত সর্দার টালিগঞ্জ থেকে। তিনি প্রশ্ন রেখেছেন যে রেল ও ব্রিজ নির্মাণে বা জ্যাক বসানো হয় যখন, এই সমস্ত ক্ষেত্রে ড্রোন কতটা হেল্পফুল? বলো। রেলের ব্রিজ বা আপনার ট্র্যাকগুলোতে মনিটরিং, মানে খুব অল্প সময়ে মানে একটা বড় রেল ট্র্যাককে আমরা ড্রোনের মাধ্যমে মনিটরিং করতে পারছি, বা রেলের যখন ব্রিজগুলো নির্মাণ হচ্ছে তখন যে গার্ডারগুলো বসছে বা পিলারগুলো, যেগুলো আমরা মানে খুব দূর থেকে বা খুব ঝুঁকিপূর্ণ জায়গায় এই ড্রোনের মাধ্যমে আমরা রিয়েল টাইম ইমেজ ক্যাপচার করে আমরা তার মানে কিভাবে আমরা করতে পারবো সেইটা আমরা সঙ্গে সঙ্গে করে নিতে পারছি। খুব কাছ থেকে ছবিটা আমরা পেয়ে যাচ্ছি, তখন কোনো ব্যারিং খারাপ হয়ে গেছে, কোনো গার্ডার প্রবলেম হয়ে গেছে, ক্র্যাক বা এক্সপোজিং ড্যামেজ এসছে কিনা, সেইটা আমরা ওই এর থেকে মানে খুব ড্রোনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। তাছাড়া যখন কনস্ট্রাকশনটা চলছে তখন প্রত্যেকটা স্টেজের ছবি তোলা থাকে,
ড্রোনের মাধ্যমে যে কোনো একটা বড় কনস্ট্রাকশন যখনই চলা হয়। কারণ এটা আমি বারবারই বললাম যে ডিসিশন মেকার সবসময় সাইটে আসতে পারেন না, হয়তো ডিজাইন করা হয়েছে বিদেশ থেকে, তো তাদের কাছে আমাদের ছবিটা পাঠাতে হয় এবং তারা তাদের একদম মতামত তাই, আমি এলএনটি এর এরকম প্রজেক্ট করেছিলাম, তো এরকম তাই হচ্ছে, মানে মান্থলি একটা করে পাঠাতেই step হয়। পাঠাতে হয়। কন্ডিশন এই মুহূর্তে কি আছে, আমার পরের সপ্তাহের মধ্যে আমার এতটা কাজ করার কতটা কথা develop ছিল, এগিয়েছে। সেটা হলো কিনা এইগুলো দেখার জন্য ড্রোনের ছবি কনস্ট্যান্ট তোলা একটা হয়। একটা প্রজেক্টে যখন আমাদের মানে তৈরি হবে তখন একটা পাই চার্ট বা বার চার্ট যেগুলো থাকে সেই Match চার্ট করছে কিনা। অনুযায়ী আমাদের কাজ হচ্ছে কিনা, যে প্রত্যেক সপ্তাহে আমরা কি কাজ করতে পারলাম সেই চার্টের সাথে আমরা মিলিয়ে নিতে পারছি কিনা, বা আমাদের ধরুন এই বছরের শেষে এই কাজটা কমপ্লিট হওয়ার কথা, সেই কাজটা আমরা কমপ্লিট করতে পারবো কিনা, সেইটা আমরা এই ড্রোনের মাধ্যমে করে নিতে পারছি। হ্যাঁ, বেশ ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম রোহন বিশ্বাস। আর একবার? আমার নাম রোহন বিশ্বাস, টরিগঞ্জ থেকে বলছি। বেশ, আপনার প্রশ্ন? আমার কোয়েশ্চেন হচ্ছে যে ড্রোনের মাধ্যমে কি ভূমিধস বা ঢালের স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা সম্ভব? বেশ ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি। আমাদের দর্শক উৎসব দত্ত তিনি প্রশ্ন করেছিলেন গড়িয়া থেকে। তিনি বলছেন যে শহরের ভিড় এলাকা, যেখানে প্রচুর ভিড়, সেখানে ড্রোনের ব্যবহার কতটা সহজ বা কতটা সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হবে? পুরোটাই সমস্যা, মানে সিটিতে কোনো রকম ড্রোন ফ্লাই করা তো পারমিশন নেই। ডিজিসিএ যদি মতন যাই তাহলে একদমই অ্যালাউ নেই, মানে সিটিতেও নয়, রেড জোনেও নয়। আমাদের পুরো কলকাতা কিন্তু রেড জোনের মধ্যে। আমি যখন ডিজিসিএ যখন লাইসেন্স করেছি তখন আমি ওখানে এটাই পড়েছি যে পুরো কলকাতাটা রেড জোনের মধ্যে রয়েছে। আমাদেরকে রেড জোন পার করতে গেলে 30 কিলোমিটার দূর যেতে হবে এয়ারপোর্ট থেকে, তখন গ্রিন জোন, সেখানে আমাদের কোনো পারমিশন লাগবে না। আর যদি আমরা সেন্ট্রাল কলকাতায় কাজ করতে যাই ড্রোন দিয়ে, তাহলে একটা লোকাল পারমিশন লাগবে। বেশ ধন্যবাদ। মানে ভিড় জায়গা মানে এতটাই যেখানে কনজেস্টেড বেশি, সেখানে ড্রোনের ব্যবহারটা অত্যন্ত সমস্যাজনক এবং করতে পারি, আমাদের যদি পিএস থেকে, লোকাল পিএস থেকে যদি পারমিশন পাই তাহলে করতে পারি। বেশ ধন্যবাদ। আমাদের আরও একজন দর্শক হোয়াটসঅ্যাপে প্রশ্ন রেখেছেন যে ড্রোনে কী ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়? আর ড্রোনে অনেক রকম ক্যামেরা ব্যবহার, অনেক রকম সেন্সার আছে, যেরকম RGB ক্যামেরা, কালারফুল ক্যামেরা, যেটা দিয়ে আমরা ছবি ভিডিও সব পাচ্ছি। সেকেন্ড ক্যামেরা হচ্ছে লেডার ক্যামেরা, যেটা দিয়ে আমরা লেজার মাধ্যমে কোনো 3D মানে জায়গায় কোনো 3D ম্যাপ বার করতে পারছি। আর একটা থার্মাল ক্যামেরা, যেটা দিয়ে আমরা লিকেজ, পাইপের বড় বড় সেটের ড্যামেজ, এগুলো সব পেয়ে যাবো। চিমনি, হ্যাঁ, এগুলো সব পেয়ে যাবো। হ্যাঁ, বিষয়টা আর সত্যি। একটা সেন্সর, আর একটা অবস্টেকল সেন্সর, যেটা ড্রোনকে বাঁচায়, নিজে সেফটি নিজে করে। কোনো সামনে কিছু অবস্টেকল এলো, সেও সেন্স করবে যে না যাওয়ার জন্য বারণ করবে। বেশ, এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন রাখি। আমাদের আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন ঠাকুরপুকুর থেকে শুভদীপ দাস। তার প্রশ্ন হচ্ছে ড্রোন অপারেটর যারা, তাদের কি ধরনের ট্রেনিং দরকার এবং ড্রোন অপারেট করার জন্য ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ। ডিজিসিএ অ্যাপ্রুভাল লাইসেন্স ছাড়া তো আপনি ড্রোন পাইলট কোথাও চালাতেই পারবেন না। তার জন্য ট্রেনিং, প্রপার ট্রেনিং নিতে হবে, পুরো গাইডলাইন্স মানতে হবে ডিজিসিএ, তাহলেই আপনি একমাত্র প্রপার পাইলট হতে পারবেন, সব কিছু ওখানে জানতে পারবেন। বেশ, আমাদের আরও একজন দর্শক ফোনে প্রশ্ন রেখেছিলেন সুপ্রজিৎ দাস। তার প্রশ্ন ছিল যে ড্রোনে যদি এআই এর মেশিন অ্যাড করা যায়, মানে সেটা আদৌ কি যাবে এবং সেটা করা গেলে কি কি সুবিধা পাওয়া যেতে পারে? হ্যাঁ, মেশিন অ্যাড করাই যায়। আমাদের দেশে এখনো অতটা বেশি প্রচলিত হয়নি, কিন্তু বিদেশে এগুলোর কাজ চলছে। এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে, ধরুন আমরা এখন মূলত ড্রোনটাকে ইউজ করছি ফটোগ্রাফিক একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে, যে ছবি তুলছে, ভিডিও তুলছে, কাছে গিয়ে তুলছে, দূর থেকে তুলছে, সব রকমভাবেই সে তুলছে। কিন্তু এটাকে যদি আমরা এআই বা মেশিন লার্নিং অ্যাড করে দিতে পারি, তাহলে ওই ছবিটার থেকে ওই যে ক্র্যাকটাকে আমরা ছবিতে দেখছি, সেই ক্র্যাকটার ডেপথ কত, ক্র্যাকটার ওয়াইড কত, ক্র্যাকটা মানে কতটা ক্ষতিকর, সেইগুলো কিন্তু সে এআই বা মেশিন লার্নিং থেকে একটা জায়গায় রড বেরিয়ে গেছে, সে কতটা পার্সেন্ট রডটা বেরিয়েছে, সেই রডটার করোশনটা কতটা ক্ষতিকর, এই ব্যাপারগুলো কিন্তু সে বলতে পারবে। কাজেই একটা ছবি তোলা আর স্মার্ট ড্রোন যদি আমরা বলি, বা এআই বা নির্ভর ড্রোন যদি আমরা বলতে পারি, সে কিন্তু আমাদের অনেক বেশি
মানে ইনফরমেশান দিতে পারবে, ও ছবিটা থেকে ও নিজেই একটা মানে বার করতে পারবে যে এই ছবিটা থেকে যে এইখানে এই প্রবলেমটা আছে এবং সেটা এতটা অ্যাকিউট প্রবলেম আছে, যার ফলে সেটা আমাদের কাছে অনেক ইঞ্জিনিয়ারদের কাছে অনেক সহজ হয়ে যাবে কাজটা করা, এবং সেদিকে এগোচ্ছে। সেটা খুব বেশি দিন আর বাকি নেই আসতে। এখন একটাই প্রবলেম হচ্ছে আমাদের যে ইকোনমিক কন্ডিশন। এখন এই যে আজকে আমি ড্রোন দিয়ে এতগুলো কাজ করেছি বা করছি আমরা, এটা খুব স্বাভাবিকভাবেই ম্যানুয়ালি করতে গেলে খরচটা বেশি লাগছে না ড্রোনকে ইনভলভ করলে খরচটা বেশি লাগছে, এবং অনেকের মানে ঠিক অজ্ঞানতাও আছে যে অনেকে ভাবছে ড্রোন ওড়ানো মানেই বোধহয় একটা বিরাট খরচা, একটা প্রচুর ঝামেলার ব্যাপার, এবং একটু আগেই রাজেশ যেটা বললো যে একটা পারমিশনের ব্যাপার থাকে। তো এইখানে গিয়ে একটা থানায় জানানো, আমরা একটা যাব থানায় জানাবো, তারা হ্যাঁ বলবে কি না বলবে, মানে এখনও মানুষ অতটা খুব নয় যে একটা ড্রোন দিয়ে করলে খরচটা কি দাঁড়াতে পারে, ড্রোন ছাড়া করলে কি কি খরচটা হতে পারে, এবং ড্রোন দিয়ে করলে তারা তো বুঝতে পারছে না, তারা তো ছবি দেখছে, কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কতটা সুবিধা হচ্ছে, ড্রোন ছাড়া করতে গেলে আমরা কতটা অসুবিধায় পড়ছি, এগুলো সাধারণ মানুষকে বোঝানোটাও খুব কঠিন। আলটিমেটলি টাকাটাই তো আলটিমেটলি কথা বলে। একদম। তো এইখানে এআই বা মেশিন লার্নিং ড্রোন যখনই আসবে খুব স্বাভাবিকভাবেই তার কস্টিংটা অনেকটা বাড়বে। বাড়বে। এবার সেইটার যারা মানে দিতে পারবে তাদের ক্ষেত্রে ওটা ব্যবহার হবে, যারা দিতে পারবে না তাদের ক্ষেত্রে হয়তো অর্ডিনারি ড্রোন দিয়ে কাজটা করতে হবে। কুইক হয়ে যাবে এআই যদি করে। একদমই একদমই। আচ্ছা, আমাদের সঙ্গে আমাদের আরো একজন দর্শক উপস্থিত রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? হ্যাঁ নমস্কার, আমার নাম সমীর মণ্ডল, আমি সোনারপুর থেকে বলছিলাম। বেশ, আপনার প্রশ্ন? ড্রোনের মাধ্যমে ছাদ ও ওয়াটারপ্রুফিং এর সমস্যাগুলো কিভাবে শনাক্ত করা যেতে পারে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম সেখানে ফিরে যাব, তবে তার আগে আর একটা প্রশ্ন করব। আমাদেরই একজন দর্শক প্রশ্ন রেখেছেন টালিগঞ্জ থেকে। তার প্রশ্ন হচ্ছে যে পাহাড়ে যখন কাজ হচ্ছে সেক্ষেত্রে ভূমির স্থিতিশীলতা বা ধস কতটা নামছে, এই বিষয়গুলোর ক্ষেত্রে ড্রোন কতটা হেল্পফুল? বলো। এটা আমরা 3D ম্যাপিং বা রিয়েল টাইম ইমেজের মাধ্যমে করতে পারি। কোনো একটা অবজেক্ট, ধরুন একটা পাহাড়ের একটা অবজেক্টে আমরা হান্ড্রেডস অফ পিকচার নিচ্ছি, যেটা কিনা ওভারল্যাপিং পিকচার নিয়ে সেটা যদি আমরা স্টিচিং করি এবং সফটওয়্যারের মাধ্যমে ফেলি, তার মানে আগের এবং পরের অবস্থানটা আমরা বুঝতে পারবো 3D ম্যাপিংয়ের মাধ্যমে। সেই ক্ষেত্রে বোঝা সম্ভব। বেশ, আচ্ছা, আমাদের আরও একজন দর্শক একটা প্রশ্ন রেখেছেন, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমীর মণ্ডল সোনারপুর থেকে তিনি প্রশ্ন করছেন যে ছাদ আর ওয়াটারপ্রুফিং এই সমস্ত ক্ষেত্রে ড্রোন কতটা হেল্প করছে? পুরোটাই হেল্প করছে। আমাদের যে জায়গাগুলো আমরা পৌঁছাতে পারি না, যে ছাদটায় আমি নিজে পৌঁছাতে পারছি সেই ছাদটায় তো আর ড্রোন দিয়ে ছবি তোলার খুব প্রয়োজন হচ্ছে না, কারণ সেটা আমরা ফিজিক্যালি ইন্সপেকশন করতেই পারছি। কিন্তু যেই ছাদটা আমি পৌঁছাতেই পারছি না সেই ছাদগুলোর ইন্সপেকশনের ক্ষেত্রে ড্রোন আমাদের পুরোপুরিভাবে সাহায্য করে। কোথাও জল জমে আছে কি না, কোথাও ওপরের সারফেসটা ঠিক আছে কি না, কোথাও পটহোলস হয়ে রয়েছে কি না, এগুলো আমাদেরকে তো ড্রোন জানাচ্ছেই, এবং সেই কন্ডিশনটা দেখে আমরা একটা ডিসিশন নিতে পারছি যে ছাদটার ওয়াটারপ্রুফিংটা আরও ভালো করে করার দরকার আছে না করার দরকার নেই, স্লোপটা ঠিক আছে কি না, এগুলো অনেকটাই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, বেশ। আচ্ছা, আর একটা প্রশ্নে যাই। আমাদের আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন হোয়াটসঅ্যাপে, তন্দ্রা ভট্টাচার্য। তিনি প্রশ্ন রেখেছেন যে ছোট ফাটল বা ক্ষতি ড্রোনে কতটা নির্ভুলভাবে ধরা পড়ে? আরেকবার কোশ্চেনটা বলুন। প্রশ্ন হচ্ছে যে ছোট ফাটল বা ছোটোখাটো ক্ষতি এগুলো ড্রোনে কতটা নির্ভুলভাবে ধরা পড়ে? ছোট ফাটল বলতে উনি ক্র্যাকের কথা বলছেন। ক্র্যাক একদম নির্ভুলভাবে ধরা পড়ে, তার কারণ আমরা যখন ড্রোনটাকে ইউজ করছি হয় 4K রেজলিউশন ক্যামেরা দিয়ে ইউজ করছি বা 6K রেজলিউশন ক্যামেরা ইউজ করছি। সেক্ষেত্রে রিয়েল টাইমে আপনার কি ক্র্যাকটা কতটা উইডথ আছে এবং কতটা ডেপথে আছে সেটা বোঝা সম্ভব। হ্যাঁ, বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে আমাদের আরও একজন দর্শক উপস্থিত হয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? কোথা থেকে বলছেন? মন্দিরতলা। আপনার প্রশ্ন? নির্মাণকারী বহুতল ভবনে কোয়ালিটি কন্ট্রোল নিশ্চিত করতে ড্রোন কিভাবে সাহায্য করে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন।
আচ্ছা, আর একটা প্রশ্ন করি। হোয়াটসঅ্যাপে আমাদের আরও একজন দর্শক প্রশ্ন রেখেছেন, ঝন্টু অধিকারী। তিনি রায়চরপুর থেকে প্রশ্ন করেছেন যে দুর্যোগের পর ক্ষয়ক্ষতি মূল্যায়নে ড্রোন কতটা সাহায্য করছে? এটা তো মানে খুব রিসেন্টলি আমি একটা বললামই, যে কোনো দুর্যোগের পরে, যেমন একটা ভূমিকম্প হয়েছে, এই কালকেই না আজকেই দেখছিলাম একটা ভূমিকম্প হয়েছে ভেনেজুয়েলাতে। সেইখানের যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সবই প্রায় ড্রোনেই তোলা। তার কারণ হচ্ছে যে যখন একটা জায়গায় খুব বন্যা হয়েছে সেখানে তো মানুষ পৌঁছাতে পারছে না, ভূমিকম্প হয়েছে সেখানে মানুষ পৌঁছাতে পারছে না, আগুন জ্বলছে সেখানে মানুষ পৌঁছাতে পারছে না। তো যেমন বাইরে প্রায় দেখা যায় যে বনের পর বন দাবানল জ্বলছে, তো এই সব জায়গাগুলো আমাদের কিন্তু ড্রোনের মাধ্যমে আমরা খুব সহজে পৌঁছাতে পারছি এবং রিয়েল টাইম পিকচার তুলতে পারছি। এবং একটা নয়, একাধিক ড্রোন এক একটা জায়গা থেকে কভার করছে, তো করে আমাদেরকে একদম বাস্তব পরিস্থিতিতে দাঁড় করিয়ে দিচ্ছে, যেন আমরা চোখের সামনেই পুরো ঘটনাটা ঘটতে দেখছি। এবং তারপরে যেখান থেকে যা যা ইনফরমেশন দরকার গ্যাদার করার পর সেগুলোকে বিশ্লেষণ করা হয়, এবং বিশ্লেষণ করে আলটিমেটলি যিনি মানে যারা আর কি এর উপরে ডিসিশন মেকার, তারা সেই ডিসিশনগুলো নিতে পারেন যে এইখানটায় এতটা ক্ষতি হয়েছে, সেখানে গিয়ে আমাদের তাহলে এই সাহায্যগুলো করা দরকার, এবং এই টাইপের সাহায্যটাও তাদের প্রয়োজন। সেখানকার মানুষজনের চাহিদাটা কী, আমরা গিয়ে পৌঁছাতে পারছি না কিন্তু ড্রোন পৌঁছে গেল, তাদের মাধ্যমে তারা হয়তো মানে বোঝাতে পারলো, লিখে দিল, লেখাটাকে ছবিটা তোলা গেল যে আমাদের এখন ত্রিপল প্রয়োজন কিংবা খাবার প্রয়োজন কিংবা জল প্রয়োজন, তারা লিখলো, সেটা ড্রোন ছবি তুলে নিয়ে চলে আসলো, তো সঙ্গে সঙ্গে সেখানে আমরা সেই জিনিসটা পৌঁছে দিলাম। এইভাবে তো করা যেতেই পারে। প্লাস যেখানে অ্যাক্সিডেন্টাল ব্যাপার ঘটে, সেটা রোড অ্যাক্সিডেন্টও হতে পারে বা ভূমিকম্প হলো বা কোনো একটা বাড়ি, যেটা গত পরশু যে এরকম ঘটনাটা ঘটেছে, কোনো একটা কনস্ট্রাকশন বা ট্রেন অ্যাক্সিডেন্ট, যা কিছু ঘটতে পারে, সেগুলো কিন্তু অনেক কুইক, মানে মানুষ মুভমেন্ট করার অনেক আগে একজন ড্রোন পাইলটকে জাস্ট নিয়ে গিয়ে যদি ছেড়ে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে তিনি তার মানে ইয়ে দিয়ে ছবি তুলে এবং সেটা সঙ্গে সঙ্গে সারা পৃথিবীকে সে সার্কুলেট করে দিতে পারছে। কাজেই বিপদ হলে সেটা তো অবশ্যই ড্রোনের একটা বিরাট বড় ভূমিকা এই মুহূর্তে। বেশ, আমাদের আরও একজন দর্শক সৈকত রায় শ্রীরামপুর থেকে প্রশ্ন করেছেন যে ফটোগ্রামেট্রি কি? একটু আগেই বিদ্যুৎ যেটা বলছিলেন, তুমি আর একটু যদি বলতে চাও একটু বলতেই পারো ওটাকে। কোনো একটা মানে ইমেজের মানে কোনো একটা অবজেক্টের আমরা যদি হান্ড্রেডস অফ ওভারল্যাপিং পিকচার নিই এবং ক্যাপচার করি, এবং সেটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল হতে হবে, নেওয়ার পরে সেই ফটোগুলোকে যদি একটার পর একটা স্টিচিং করি এবং সেটাকে যদি এআই এর মাধ্যমে বা স্পেশাল সফটওয়্যারের মাধ্যমে ফেলা হয়, তাহলে মানে আমরা 3D ম্যাপটা ওখান থেকে আসবে। হ্যাঁ, বেশ। আচ্ছা, আমাদের আরও একজন দর্শক শ্রেয়া সরকার হাওড়া থেকে, তিনি প্রশ্ন করেছেন যখন কোনো বহুতল বিল্ডিং, কোনো মাল্টি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, সেই সময় কোয়ালিটি কন্ট্রোলে ড্রোন কতটা হেল্প করছে? সবসময়ই আমাদের কোয়ালিটি কন্ট্রোলে হেল্প করছে, কারণ আমাদের যে মেটেরিয়ালসগুলো দিয়ে কনস্ট্রাকশনটা হচ্ছে সেগুলো আমরা রিয়েল টাইম দেখতে পাচ্ছি কি কোয়ালিটির মেটেরিয়ালস এসছে। যদি দেখা যায় যে আমাদের দরকার মোটা দানার বালি, আমরা ড্রোনের ছবিতে দেখলাম সেটা খুব সরু দানার বালি পড়ে আছে, আমরা একটা কেমিক্যাল ইউজ করতে চাইছি, কোনো একটা ব্র্যান্ডেড কেমিক্যাল, আমরা গিয়ে ড্রোনটাকে কাছে নিয়ে গিয়ে দেখলাম না, সেখানে সেই ব্র্যান্ডের কেমিক্যালটা নেই। হাইরাইজ বিল্ডিং এ দেখলাম 14 তলা 15 তলায় গিয়ে কি কাজ হচ্ছে, কি রড ইউজ হচ্ছে, কি সিমেন্ট ইউজ হচ্ছে, ওগুলো তো না, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্লাস ওই যেটা আগেও বলছিলাম যে সেফটির ব্যাপারগুলো, মানে সেই কোয়ালিটিটা আবার মানুষগুলো মেনটেন করছে কিনা, কর্মচারী যারা আছেন বা শ্রমিক যারা আছেন তারাও যে কোয়ালিটিটা মেনটেন করা উচিত সেগুলো করছে কিনা, হাইজিন মেনটেন করছে কিনা, এগুলো সম্বন্ধে একটা নজর রাখা যায় ড্রোনের মাধ্যমে। আসলে সিভিল কনস্ট্রাকশনের একটা বড় ব্যাপার হচ্ছে এটা ছোটোখাটো ব্যাপার নয়, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নয়, আমাদের সব কিছুই খুব গোদা, যার ফলে ড্রোন দিয়ে ছবি তুললে আমরা কিন্তু অনেক কিছুই দেখতে পাই। যেমন একটা হিরে, এইটুকুনি একটা হিরের দাম হয়তো অনেক, কিন্তু আমাদের কোনো কিছুই খুব ছোট নয়, আমাদের জিনিসগুলো একটু বড় বড়, কাজে এটা ড্রোনের পক্ষেও খুব সহজে ছবিটা তোলা যায়। তো সেই কারণে ড্রোন আমাদের জন্য অ্যাঙ্গেল থেকে ছবিটা পেয়ে যায়, হ্যাঁ, যে কোনো হাইটে গিয়ে। একদমই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে একদম শেষ পর্যায়ে এসেও
আমাদের আরও একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শকরা আজকে এতটা অ্যাক্টিভলি আমাদের সঙ্গে রয়েছেন এবং এপিসোড শুরু হওয়ার আগে থেকে হোয়াটসঅ্যাপে এত প্রশ্ন এসছে এবং এপিসোড চলাকালীন এত ফোন এসছে, সেটা সত্যিই প্রশংসনীয় এবং আমাদেরকেও কাজের আলাদা এনার্জি দেন। আর দর্শকদের ভালোবাসাটাই তো দিনের শেষে সব কথা বলে। যাই হোক, আমাদের সঙ্গে এখন আরও একজন দর্শক রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? সঞ্জয় মণ্ডল। কোথা থেকে বলছেন? বারুইপুর। আপনার প্রশ্ন হলো, দেখুন এই যে স্মার্ট সিটি আস্তে আস্তে হচ্ছে, তো এই ইনফ্রাস্ট্রাকচারে ড্রোনটা পরবর্তীকালে কিভাবে ব্যবহার হতে পারে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন এবং অনুষ্ঠানটা দেখতে থাকুন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন, তার সাথেও কথা বলে নেব। নমস্কার, আপনার নাম? আমার নাম সুনয়ন বসু। কোথা থেকে বলছেন? আমি বরানগর থেকে বলছি। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন হচ্ছে, ভবিষ্যতে ড্রোন ইন্সপেকশনের কি প্রধান মাধ্যম হয়ে উঠবে? ড্রোন দিয়ে রিয়েল টাইম স্ট্রাকচারের অবস্থাটা কি দেখা যাবে? বেশ, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, অতি অবশ্যই আমাদের অতিথিরা আপনার প্রশ্নের উত্তর দেবেন। আচ্ছা, এই যে দুটো প্রশ্ন শেষে এলো, দুটোরই একটু ছোট্ট করে উত্তর শুনবো। প্রথমে প্রশ্ন করেছেন সঞ্জয় মণ্ডল। তিনি প্রশ্ন রেখেছেন যে স্মার্ট সিটি তৈরি হচ্ছে, যে ফিউচারিস্টিক স্ট্রাকচার তৈরি হচ্ছে, সেখানে ড্রোন কতটা ভূমিকা রাখবে। এবং আমাদের আরও একজন দর্শক সুনয়ন বসু বরানগর থেকে, তিনিও প্রশ্ন রাখছেন যে ভবিষ্যতে সমস্ত রকম ইন্সপেকশনে ড্রোনই কি প্রধান মাধ্যম বা প্রধান হাতিয়ার হয়ে উঠবে? এই দুটো যদি একটু ছোট করে বলা যায়। হ্যাঁ, আমাদের অবশ্যই পরের যে প্রশ্নটা সুনয়নবাবু রাখলেন, এটা তো খুবই, আমরা বারবারই আলোচনা করছি যে মাধ্যম হয়ে উঠবে শুধু না, এখনই অনেকের ক্ষেত্রেই মাধ্যম হয়ে উঠেছে। তো নতুন কনস্ট্রাকশন, মানে আমাদের যে ফার্স্ট শুরু হয় সার্ভে থেকে, সেখান থেকেই ড্রোনেরও কাজ শুরু হচ্ছে এবং অ্যাট দ্য এন্ড অফ কনস্ট্রাকশন এবং আফটার কনস্ট্রাকশন, এই সব জায়গাতেই সে পরের পর কাজ করে চলেছে। কাজেই ড্রোনের মানে ব্যবহার নিয়ে এখন আর নতুন করে কিছু বলার নেই। আর স্মার্ট সিটির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, স্মার্ট সিটি মানে কনস্ট্রাকশনটা তো সেমি, একটু স্মার্ট কনস্ট্রাকশন। তো স্মার্ট কনস্ট্রাকশন হলে হয়তো একটু স্মার্ট ড্রোন তখন ব্যবহার করতে হবে বেশি, যেটা এআই এবং তার মধ্যে মেশিন লার্নিং থাকবে। কিন্তু সব জায়গাতেই ড্রোনের যে ব্যবহারটা, সেটা দিনকে দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যেমন আজকে একটা বড় অনুষ্ঠান যখন হচ্ছে, দেখা যাচ্ছে ড্রোন দিয়ে কিন্তু পুরো ট্রাফিক নজর রাখছে, পুলিশরা নজর রাখছে, পুরো জায়গাটার মেলা থেকে শুরু করে সব জায়গাতেই। ইভেন মন্ত্রীরা যখন কোনো একটা জায়গায় সভা করছেন, তার উপর যে টোটাল নজরদারি, তো সেটা যেমন করছে। এখন ড্রোনের মাধ্যমে আমরা রিসেন্টলি এতগুলো যুদ্ধ দেখলাম, যেখানে একটা ড্রোন হচ্ছে যুদ্ধের একটা প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। মানে একটা সময় তো কেউ ভাবতেই পারতো না, এখন ড্রোনের মাধ্যমেই যুদ্ধ হয়ে যাচ্ছে। ড্রোন ক্যারি করে অস্ত্র নিয়ে গিয়ে আরেক জায়গায় ফেলে দিচ্ছে, বোম নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, আবার ড্রোন দিয়ে আটকাচ্ছেও সেগুলোকে, জাহাজ পাহারা দিচ্ছে, সব কিছুই ড্রোনের মাধ্যমে হচ্ছে। কাজেই ড্রোন ভবিষ্যৎ বলা হয়তো ভুল, মানে বর্তমানেই ড্রোন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে উইদাউট ড্রোন হয়তো আর সভ্যতাকে ভাবা যাবে না। একদমই, মানে ড্রোন আমাদের আধুনিক সভ্যতার অন্যতম হাতিয়ার এবং অন্যতম অঙ্গ হয়ে গেছে। হয়তো এমন কোনো বিষয় নেই বা এমন কোনো কাজ নেই যেখানে ড্রোন এখনো অবধি নিজের মাহাত্ম্যটা দেখায়নি। যাই হোক, আমাদের আজকের একদমই আমাদের আজকে তিনজন অতিথিকেই অনেক ধন্যবাদ ওঙ্কার বাংলার তরফ থেকে, এবং অতি অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা এত অ্যাক্টিভলি আমাদের সঙ্গে ছিলেন, আর যে সমস্ত দর্শকদের উত্তর বিশেষজ্ঞরা দিয়ে উঠতে পারলেন না, কারণ এত গুরুত্বপূর্ণ বিষয় এবং সময়টা এতটা কম, এর মধ্যে সবটা আলোচনা করে ওঠা সম্ভব হয়নি। তো যাদের উত্তর বিশেষজ্ঞরা দিয়ে উঠতে পারলেন না, তারা ওঙ্কার বাংলার ডিজিটাল পেজে চোখ রাখুন, সেখানে অতি অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। তবে এপিসোড শেষ করার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের জন্য। আমাদের স্মার্ট নির্মাণ সঙ্গে চন্দ্রচূড়ের পরবর্তী এপিসোড আসছে 9 জুলাই 2026, এবং সেদিন বিষয় থাকছে কংক্রিটের হৃদস্পন্দন, এনডিটি বলে দেবে কাঠামোর মনের কথা। তো এই বিষয় দেখতে, এই বিষয়ে প্রশ্ন রাখতে অতি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। খুব তাড়াতাড়ি আসছে নতুন এপিসোড নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।